আজ আমার শেষ রাত, আর কাল সূর্যের সাথে আমি চলে যাব। মাত্র 18 বছর বয়স, তবু বুকের ভেতর 1000 বছরের সাহস। আমার নাম ক্ষুদিরাম, আর আমার অপরাধ দেশকে ভালোবাসা। আমি জানি ফাঁসি আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু ভয়, আমি তো মরছি আমার মাটির জন্য, আমার মানুষের জন্য। কাল যখন ফাঁসি আমার গলায় টানানো হবে, আমি তখন হাসবো, যাতে ওরা বুঝতে পারে যে দেশপ্রেমীরা মৃত্যু ভয় পায় না। আমার রক্তের রঙে একদিন এই মাটি স্বাধীন হবে, আর সেই দিন আমার এই হাসি সত্যি হবে। বন্দে মাতরম। কি করে করিস এই কন্টেন্টগুলো? এই কন্টেন্টগুলো হচ্ছে আমার মানে এই ক্ষুদিরামের যেটা ছিল সেটা আমার সাডেনলি মাথায় আসে যে ওই স্বাধীনতা দিবস চলছিল, তখন আমার মাথায় আসে যে এরকম কিছু একটা করতে হবে। তো কার উপর আমি করব ক্যারেক্টার আমি দেখতে থাকি, তো আমার ক্ষুদিরামের ক্যারেক্টারটা খুব মানে ভাসে চোখে যে এইটাই আমাকে মানাবে পার্সোনালি। আর তখন আমার চুলটাও বড় ছিল, এখন যেহেতু চুলটা ছোট হয়ে গেছে সেই ক্যারেক্টারটা পার্ট 2 বার করতে পারবো না, আমার ইচ্ছা ছিল যে পার্ট 2ও করবো। তো সেইভাবেই আমি ক্ষুদিরামটা হচ্ছে 2 দিন আমার ওটার জন্য প্র্যাকটিস লেগেছে, 2 দিন আমি প্র্যাকটিস করি। তারপর বাঘাযতীন বলে একটা বই আছে না, দেবেরই মনে হয় বাঘাযতীন, তো ওই বইটাও আমি দেখেছিলাম সেই ক্যারেক্টারটা ফোটানোর জন্য। তো এই কিছু প্রিপারেশন করি, ঠিক আছে, তারপর 2 দিন হচ্ছে প্রিপারেশন করি, এইভাবে আমি ক্ষুদিরামের যে ইয়েটা ছিল সেটা করেছি। আচ্ছা, ছবি যখন প্রসঙ্গ উঠলো, বাঘাযতীন ছবিটা হয়েছে দেব হাউস প্রোডাকশনের এবং অরুণ রায় ছবিটা পরিচালক ছিলেন, আর তুই যা চরিত্র করেছিস সেটা হচ্ছে সামিউল আলম। আচ্ছা, এই যে আমি দেখলাম যেটার মধ্যে রয়েছে এই যে নীল টোন, এই যে দেয়ালে হাত দেওয়া, তারপরে চরিত্রগুলো করা, অ্যাক্টিংগুলো করা, স্ক্রিপ্ট, এগুলো সবটাই তুই কি নিজে করিস? হ্যাঁ, আমি সবই নিজে করি, মানে ক্যামেরা সেটআপ থেকে শুরু করে, কারণ ওইটা এমন একটা ভিডিও না যেটা আমি বাকিদের সাথে করতে পারতাম না। বাকিরা বলতো, মানে আমাদের টিমের যারা আছে বাকিরা সবাই বলতো, মানে টিম তো সামনে নেই এখন অনেকের সাথে করছি, কিন্তু ওই সময়টা আমি কারোর সাথে ভিডিও করতাম না, একাই করতাম। তো কাউকে বললে সে হয়তো 2 মিনিট 5 মিনিটের জন্য ধরতো, কিন্তু ওটা আমি করেছিলাম কম করে তো 8-10 ঘন্টা লেগেছিল। বাপরে! মানে সকালবেলা ভোরবেলা উঠে আমার ওই কান্নার যে সিনটা ছিল, তো অনেক টেক নিয়ে তারপর ওটা হয়েছে, কারণ ওই ভোরের সিনটা ওই তখনই লাগতো। আর হচ্ছে অনেক ওই প্র্যাকটিস, তারপর অনেকবার টেক নিয়ে ওই সিনটা আমার করতে হয়েছে। আর আমি সব অ্যাঙ্গেল সেট করি, আর হচ্ছে এডিটিং থেকে শুরু করে ভাবনা, প্র্যাকটিস সবকিছু আমি করি। আর এই যে দেওয়ালের যে ওটা সম্ভবত ওটা সিঁড়ির মধ্যে হাত দেওয়া দেওয়ালের, ওইটা লাইটটা কি প্ল্যান তোর? হ্যাঁ, আমার একটা লাইট আছে ব্লু কালারে, তো একটা রিং লাইট এখানটা লাগিয়েছিলাম, আর ব্লু কালারের লাইটটা হচ্ছে ব্যাক থেকে মেরেছিলাম। আমি ওটাই ইউজুয়ালি করি, তো দেখলাম যে ওই জিনিসটা খুব খেলছে ওই জায়গাটায়, সেই জন্য আমি ওইভাবেই ওইটাকে করলাম, দেখলাম ভালো লাগছে, হয়ে গেল। নমস্কার, আজকে আমাদের পডকাস্টের ইয়াং প্রমিসিং কন্টেন্ট ক্রিয়েটার সানি আরিয়ান, যার গল্প এতক্ষণ বললাম, যার ইন্ট্রো এতক্ষণ দিলাম। সানি, তোর নামটা সানি আরিয়ান কেন? তোর পুরো নাম কি? আচ্ছা, তার আগে আমি নমস্কার জানাই সকল দর্শককে যারা আজকের এই পডকাস্টটা দেখছেন, আর থ্যাংক ইউ তোমাকে ঋষিদাকে যে আমাকে এই পডকাস্টে ডাকার জন্য, তোমার একদম মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আর আমার নাম হচ্ছে আসলে সানি দেবনাথ, কিন্তু আমি এই নামটা দিয়েছি এইটার এর আগেও অনেক গল্প আছে। মানে আমি যখন টিকটক করতাম তখন আমার নাম ছিল কুলেস্ট ক্রাশ বয়, মানে একটুখানি স্টাইলের দিক থেকে আমি নামটা রাখি, ঠিক আছে। তারপর ইউটিউব যখন করতাম তখন হচ্ছে হেই সানি ছিল, যাতে মানে হেই সানি নামটার একটাই উদ্দেশ্য ছিল যে মেয়েরা যখন রাস্তায় রাখবে হে সানি এরকম কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, তো মানে এরকমই হচ্ছে উটপাটাং কারণ, ঠিক আছে। তারপর গিয়ে আমি যখন সানি আরিয়ান নামটা রাখি সেটা খুব লাক ফ্যাক্টর কাজ করে, মানে তারপর থেকে আমার ভিউজ আসা শুরু করে, সেই জন্য আমি এই নামটাই রেখেছি। আর সানি দেবনাথটা হচ্ছে দেবনাথের টাইটেল ছোট করছি না, কিন্তু এই কেরিয়ার বা এই প্রফেশনের জন্য ওই নামগুলো মানে আমার মনে হয় যাবে না। আমার পার্সোনাল ওপিনিয়ন, বাকিদের হতেই পারে আলাদা, কিন্তু আমার মনে হয়েছে যে যাবে না, সেই জন্য এটাই। আচ্ছা, মানে মিডিয়া প্রফেশনের জন্য মানে সানি দেবনাথ থেকে সানি আরিয়ান। তার মানে তুই বলছিস না যে যাদের মেয়েদের কাছে ফেমাস হওয়া যায়, তাই তুই মেয়েদের কাছে কি হার্ট থ্রব নাকি? মানে আমার একটা থাকে যে যাতে রাস্তায় বেরোলে কেউ একটা ডাকবে, ঠিক আছে, এটা একটা থাকে। তোর জার্নি কিভাবে শুরু হয়েছিল? আমার জার্নি শুরু হয় হচ্ছে টিকটক থেকে, মানে অনেকটা ইয়ে আছে টিকটকের গল্পটা। যেমন হচ্ছে আমি তখন ক্রিকেট খেলতাম, 2019-এর গল্প, ওরকমই 2019-এর দিকেই
তখন আমি ক্রিকেট খেলতাম। তো আমার টিকটকের ওপর আমি জানতাম না, আমাকে একজন টিকটকটা দেখায়, তার আগে আমি ক্রিকেট খেলতাম। ঠিক আছে, ক্রিকেট যখন খেলতাম আমি ওই ক্রিকেটের প্রতি একটা খুব প্যাশন ছিল আমার, যে আমি ক্রিকেটে কিছু একটা করবো। তো যেমন এইটাই আছে, কিন্তু ওইটার প্যাশনটা আমাকে একজন ভেঙে দিয়েছিল। মানে আমি আমার একটা পরিচিত একটা মানুষের সাথে আমি ক্রিকেটে ভর্তি হতে যাই একাডেমিতে। তারপর একাডেমিতে আমি ভর্তি হতে গিয়ে মানে একদিন যাই যে এবার আমি কিছু একটা করবো, এটাই রোজ তো খেলছি। তারপর গিয়ে আমি ভর্তি হওয়ার প্ল্যান করে আসি। পরের দিন আমি ওর সাথে দেখা করি, ও আমাকে বলছে যে এই ভাই এই তুই ক্রিকেটে ভর্তি হই? আমি বললাম হ্যাঁ। বলছে 150 কোটি মানুষ আছে ইন্ডিয়ায়, ঠিক আছে। আমি বলছি তো, বলছে কম্পিটিশান দেখ। আমি বলছি তাহলে কি করবো? ও বলছে ছেড়ে দে। আমি দিয়ে ছেড়ে দিই। তারপর গিয়ে আমি হচ্ছে ওই তারপর এখন আমি বুঝতে পারি যে ওটা আমি ছেড়ে ভুল করেছি, কারণ ও যেই কথাটা বলেছে যে তুই ছেড়ে দে, তুই পারবি না, ওটা তো কখনো হয় না না। তারপর ওটা ছেড়ে আমি চলে আসি। এখন আমি ওকে খুঁজি যে কে আমাকে এরকম বলেছে, ঠিক আছে। তারপর টিকটক আমি দেখি যে টিকটকে সবাই ভিডিও করে, ওই ফেজু, রিয়াজ, তারপর হাওয়া হাওয়া হাওয়া। আচ্ছা, প্রথমবার একটু নার্ভাস। হ্যাঁ হয়। আরে না না, নো নার্ভাস গাইস, প্রথমবার। এটা একদম নিজেদের মধ্যে, হ্যাঁ, কোনো চাপ নেই, হওয়ার দরকার একদম একদম। তো মেন কথা হচ্ছে ওই যখন টিকটক দেখি, আর টিকটক দেখে আমি ভাবি যে তাহলে আমিও এরকম করতে পারি। তারপর আস্তে আস্তে হচ্ছে টিকটকটা করা শুরু করি, তারপর ইনস্টাগ্রাম করি, ইউটিউব করি। এইভাবে আমি হচ্ছে অ্যাক্টিংয়ের দিকে একটা ন্যাক শুরু হয়। তারপর ওখান থেকে আমি এই ভিডিওস, কন্টেন্ট, আরও জিনিসটাকে ইমপ্রুভ করছি। এখনও আমি ইমপ্রুভ করছি, শিখছি সব কিছু। এটাই হলো। শুরুটা শুনলাম, হ্যাঁ। তোর বাড়ির দিক থেকে কতটা সাপোর্ট পাস? এখন বাড়ির দিক থেকে তো প্রথম কেউই সাপোর্ট পায় না, ঠিক আছে। তো প্রথম 2 দিন আমিও পাইনি, তারপরের থেকে পেয়েছি। কেন পাইনি? কারণ তারা আমাকে প্রথমে কোনো বাড়ি থেকে বিশ্বাস করে না যে এ কী করবে বা কিছু। প্রথমে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশন করছে, এটাই তো কোনো কিছু নেই। প্রত্যেকটা বাড়ির লোকই ভাবে যে কন্টেন্ট মানে আমার ছেলে বা আমার মেয়ে সিকিওর হোক, ঠিক আছে, তার লাইফে সিকিওর হোক। তেমনই আমার বাবা মাও ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তারা দেখে যে এর মধ্যে একটা ম্যাডনেস আছে, সে আমি এই কাজটা নিয়ে হচ্ছে পাগলের মতো খেটে যাচ্ছি রোজ, তো তাদের মধ্যে একটা চলে যে না, এ করুক, একে আমরা ধরেও কিছু করতে পারবো না, বকেও কিছু করতে পারবো না, তো করুক। তারপর থেকে ওরা নিজে থেকেই সাপোর্ট করে সব কিছুতে, ঠিক আছে। লাইক আমার মা হচ্ছে আমাকে প্রথম ক্যামেরা কিনে দেয়। আচ্ছা, তো মানে সব কিছুতে হচ্ছে এখন মানে এই অনেক বছর ধরেই ওরাই সাপোর্ট করে এসছে। তো ওদের দিক থেকে একটা খুব ভালো সাপোর্ট পাই। আমি সত্যি বলতে কখনো বলতে পারবো না যে ওরা সাপোর্ট করেনি, ওরাই সাপোর্ট করেছে। নাহলে হয়তো আমি এখন এই জার্নিটা কন্টিনিউ করছি, সেটা আমি করতে পারতাম না। আচ্ছা, এই প্রসঙ্গে তোকে সানিয়ার কথা বলি। এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা মেকার বা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছে, এই জন্যই কি তাদের কন্টেন্ট যখন শ্যুট করে সবাই কি বাড়ির বাইরে কাজ করে? এই জন্যই রাস্তায় ঘাটে, মাঠে, বাগানে, এই একটা কারণে যে বাড়িতে একটা লজ্জা, একটা হেজিটেশন। তুই যেটা বললি যে প্রফেশনাল দিক থেকে কেউ সিকিওর নয়, এই কাজটা করে কি হবে? জানেই না যে সোশ্যাল মিডিয়া থেকে এই যে ফ্রি প্ল্যাটফর্ম, ফেসবুক যেটা দিয়েছে ফ্রি প্ল্যাটফর্ম, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে ফ্রি প্ল্যাটফর্ম যেখানে নিজের ক্রিয়েটিভিটি দেখা যায়, যেখান থেকে নিজের ডিগনিটি এবং একটা প্রোফাইল তৈরি করা যায়। বহু মানুষ জনপ্রিয় হচ্ছে এবং থেকে প্রচুর আর্নিং করছে বিভিন্নভাবে, ব্র্যান্ড প্রমোশন বা বিজ্ঞাপন থেকে। এইটা যখন হয় না, বা আমাদের এখনও তো সমাজ অতটা শিক্ষিত হয়নি, কিন্তু শিক্ষিত হয়নি কতটা আমি ভুল বলছি না, এই কারণে মানসিক দিক থেকে তার শিক্ষিত হয়নি। কারণ আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার, ও তাহলে কী করে? না, তুই চাকরি কর, একটা কিছু কর, একটা প্রধান কিছু মেন কাজ কর, তারপর এটা করিস। কিন্তু অনেকে জানে না যে এটা থেকে একটা বড় ইনকাম হয়, একটা বড় পোর্টফোলিও, একটা ডিগনিটির প্রোফাইল তৈরি হয়। এই কারণেই কি সবাই বাইরে শুটিং করতে দেখা যায়? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে সেই ট্রাস্টটাকে অর্জন করতে হবে। মানে বাড়ির লোকটা সবসময় ওটাই ভাবে যে আমরা ওই মানে আমাদের ছেলে বা মেয়েকে ট্রাস্ট কি করে করব, ওর যদি ফিউচার খারাপ হয়, তো ওরা ওই চাপটাতেই থাকে। আমিও এটা বুঝি, কারণ আমিও কখনো বাবা বা মা হলে আমিও সেটাই ভাববো, মানে বাবা হলে সরি মা তো ধরবো না, তো বাবা হলে আমি সেটাই ভাববো যে আমার ছেলে কিছু একটা ভালো করুক বা মেয়ে ভালো কিছু একটা করুক, ও যাতে গোল্লায় না যাক কখনো। তো সেই জন্যই হ্যাঁ, ওরা একটা চিন্তায় থাকে। কিন্তু যখন তার ট্রাস্টটা অর্জন করে, ঠিক আছে, আমরা যখন ট্রাস্টটা অর্জন করি তাদের, তখন তারা হচ্ছে দেখে যে না ঠিক আছে, এবার ও এই ওয়েটায় যাক। এটাই হলো ব্যাপার। এখন সেই লজ্জাটা কাটানোর জন্য তাকে ট্রাস্টটা অর্জন করতে হবে, বেশি দিন লাগে না। যদি কেউ চেষ্টা করে বা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, তো এই লজ্জাটা কাটানোর জন্য তাকে হচ্ছে প্রথমে দেখাতে হবে তার বাড়িতে কাজটা করে, রোজ এফার্ট দিতে হবে, রোজ মানে একাই ঘরের মধ্যে বা যাই হোক বাইরে করছে, মানে মুখে বললে হবে না,
অনেকে হয় না যে আমি বেরোচ্ছি কন্টেন্ট শুট করতে, আমি এই করতে বেরোচ্ছি ওই করতে, মুখে কখনো বলতে হবে না প্রথমের দিকে। প্রথমে হচ্ছে কাজটা ভালোভাবে করতে হবে, মুখে কিচ্ছু না, জাস্ট কাজটা করছি। পরবর্তীকালে গিয়ে তারা এমনি বুঝে যাবে ব্যাপারটা, ঠিক আছে? যখন বাড়িতে কিছু ইনকাম আসতে থাকবে বা কিছু যাই হোক হতে থাকবে কিছু বা আমার ছেলেকে দেখা যাচ্ছে বা আমার ভাইকে দেখা যাচ্ছে, অনেকে যেটা হয় না যে এই তোকে দেখলাম তোকে দেখলাম, এটা ব্যাপার। এই রাস্তার 5টা মানুষ এসে বাড়িতে এসে বলবে যে এই আপনার ছেলেকে দেখলাম কত ভালো কন্টেন্ট বানায়, এই ব্যাপারগুলোই হচ্ছে তাদের একটা ট্রাস্ট দেয় যে পারবে, ও কিছু একটা করতে পারবে। হ্যাঁ, ওটাই সময় লাগে। যেমন আমার যদি বলি, তো আমিও এখন একটা জার্নিতেই আছি, ঠিক আছে? আমার যে অডিয়েন্স আছে অবশ্যই তারাও কোনো একটা জার্নিতে আছে, তো আমিও একটা জার্নিতে আছি যে আমি চেষ্টা করছি রোজ সেই হচ্ছে রোজ কিছু একটা করার, ঠিক আছে? রোজ নিজের কন্টেন্টটাকে ভালো করার, তারপর একটা সময় যাতে আসে যে আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে পারি ভালো কাজের মাধ্যমে। তো সেটার জার্নি এখন আমার চলছে, আর দেখা যাক আমার অডিয়েন্সের আশীর্বাদে কত তাড়াতাড়ি হয়ে যায় আর ভগবানের আশীর্বাদে অবশ্যই। না তুই দেখ, ধর সাপোজ তুই তোকে বাড়ি থেকে বলা হলো তুমি এবার নিজের পকেট মানি নিজে জোগাড় করো, তুই সব টিউশনি করছিস বাড়িতে, হ্যাঁ, বা তোর একটা দোকান রয়েছে, দোকানে বসছিস, বাবা অবর্তমানে বা যখন থাকছে না তুই বসছিস, সেই তোকে যখন কন্টেন্ট বানাতে হচ্ছে তখন তোকে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে। একটাই কারণ কিন্তু যে আমরা নিজেকে প্রমাণ করতে পারছি না। এবার এই প্রমাণটা তো এই জায়গাটা নয়, এইটা তো হচ্ছে যে আমরা যারা মিডিয়া প্রফেশনে কাজ করবি বা অ্যাক্টিং করবি বা ডিরেকশন দিবি বা কন্টেন্ট ক্রিয়েটিং করবি বা গান করবি, এটা সব থেকে তো প্রথম থেকেই যে তুই বাড়ি থেকে সাপোর্ট পাবি এটা ভাবাটাও যেমন ভুল, তেমনি তুমি সাপোর্ট না পেলেও যে তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে নিজের ইচ্ছা, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তুই যেটা বললি যে নিজেকে প্রমাণটা করতে হবে, কারণ এই আমাদের কাজটা না এমন যে আমাদের কাজটা কেউ জানে না যে আমরা কাজটা করছি। এডিটিং কাজটা এমন, যারা যারা এডিটিং করে বা কন্টেন্ট মানে তারা রিলেট করতে পারবে। ঘরে বসে তারা এই যে বসে আছি, আমি ঘরের মধ্যে বসে রয়েছি, তখনও কিন্তু আমি ভাবছি একটা কন্টেন্ট, আমি কিন্তু ভাবছি তখনও যে বাড়ির লোক ভাববে যে ও কি করছে, বসে রয়েছে, ওভার থিঙ্ক করছে, বেকার সময় নষ্ট করছে, কিন্তু আমি তো তখন ভাবছি কন্টেন্ট ভাবছি একটা, ঠিক আছে? তো সেই জিনিসটা তখন তারা বুঝতে পারবে না, কিন্তু তখন বুঝবে যখন আর 5টা মানুষ এসে বলবে বা কিছু একটা এমন দেখবে, তারা নিজেরাই দেখতে পারবে। এফার্ট কখনো বৃথা যায় না, সেটা আস্তে আস্তে বোঝা যায়। তোর এখন মাথায় কি চলছে, কি কন্টেন্ট চলছে তোর মাথায় এখন? হ্যাঁ, এখন তো আমার মাথায় হচ্ছে তুমি বলতে পারো যেগুলো হচ্ছে রিলেটেবল করছি মানুষের সাথে, সেগুলো আমি চাই মানুষের যে প্রবলেমগুলো, আমি আজকেও একটা প্ল্যান করলাম, নোটসে লিখে রাখলাম যে সানি, মানুষের যে কটা প্রবলেম আছে সেগুলো আগে সলভ কর, ঠিক আছে? আমি এইরকম কখনো ভাবি না যে আমি এই হচ্ছে ভিউজ খাওয়ানোর জন্য কিছু, আমার যেটা নিজের মনে হয় সেটাই আমি করি। আমি ভিউজ খাওয়ানোর জন্য কখনো ভাবি না যে ভিউজ খাওয়াতে হবে এটা। হ্যাঁ, হয়তো কখনো একবার দুবার ভেবে নিলাম, কিন্তু আমার ওটা আসেই না। আমার যখন পছন্দ হবে কোনো কন্টেন্ট যে আমার এইটাই করতে হবে, অন্য কিছু আমি করতেই পারবো না, যতই সেটা ভিউজ দিক, যতই টাকা দিক, কিচ্ছু না, হয় না ওটা। তো আমার মাথায় এখন বলতে পারো চলছে ওই একটা বিয়ের সম্বন্ধে একটা কন্টেন্ট বানিয়েছি, আর একটা সমুদ্রের ওপর একটা কন্টেন্ট, মানে আমি দীঘায় গেছিলাম এই রিসেন্টলি, দেখছিলাম তোদের সোশ্যাল মিডিয়া, দেখছিলাম তুই, পৃথ্বীশ, মিষ্টু, দুষ্টু, একজন গৌরব, হ্যাঁ ভালোই মস্তি করে এসেছিস তাই তো? হ্যাঁ, আমরা সব মিলে বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম, তো ওখানটায় গিয়ে ওদের ধরে ধরে আমি কন্টেন্টটা মানে করবোই, ঠিক আছে? ওরাতেও ঘুরবো আমরা, ঠিক আছে? ওরা তো গেছে যে আমরা একটু ঘুরবো, ভাই আমাদের জ্বালাস না আজকে। তো আমি তো ভেবে রেখেছিলাম যে না, করতে হবে। তো ওরা অনেকটা করেছে, ওদের হচ্ছে খুব সাপোর্ট করেছে আমাকে, খুবই সাপোর্ট করে ওরা, মানে পৃথ্বীশ দা, মিষ্টু, সত্যি বলতে খুব সাপোর্ট করে। আমি মানে অনেকটা সাপোর্ট পাই ওদের থেকে কাজের ক্ষেত্রে। তারপর আমার যে কাজটা, সেটার যে একটা বোঝে যে ও কি চাইছে, কেমনভাবে কাজ করলে ওর পছন্দ হবে, তো ওটাই না। তোদের দুটো কন্টেন্ট খুব হিট, যেটার জন্য আমরা তোকে চিনেছি বা আমাদের পডকাস্টে মনে হয়েছে সানিকে আনা প্রয়োজন। এক হচ্ছে শেষ পাতা, আর একটা হচ্ছে বহিমিয়ান, না ওই যে ট্রেনেরটা ওটা কি নাম জানো? ট্রেনেরটার নামটা হচ্ছে বোঝো, নিজেই ভুলে গেছে, নিজে কন্টেন্ট নিজেও ভুলে গেছি। ঠিক আছে, শিল্পী মানুষ ভুলে যেতেই পারে, আমি খুব ভুলে যাই, মনে পড়লে আবার বলবো, এই পডকাস্টেই বলবো একদম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি তোদের সবকটাকে ফলো করি, আমি সবাই আমার জুনিয়র, সবাইকেই ভালোবাসি, স্নেহ করি। পৃথ্বীশ আছে, মিশু দুষ্টু আছে, গৌরব আছে, তুই আছিস। তোর যে দীঘা ঘুরে এলি, আচ্ছা, মিষ্টু তার প্রোফাইলে ছবি ছেড়েছে, পৃথ্বীর সাথে ওর ছবি ছেড়েছে, পৃথ্বীশ তার প্রোফাইলে ওর সাথে মিষ্টু, গৌরবের ছবি ছেড়েছে, তুই তোর মতো দেখলাম একা একা নিজের ছবি নিয়ে ছাড়লি। আরে তোর ছবি কেন ছাড়েনি ওরা? মেন কথা আমি ছিলাম না যখন হচ্ছে ওরা ছবি টবি তুলছে, যখন ওরা রেস্টুরেন্টে ছিল তখন আমি সমুদ্রে গিয়ে একা একা কন্টেন্ট বানাচ্ছি,
মানে ওরা আমাকে বললেও মানে বলে যে তাড়াতাড়ি আয় খেতে আয়, তখন ছবিটা তুলছে, আর আমি তখন হচ্ছে সমুদ্রের ওখান থেকে এরকম কন্টেন্ট বানাচ্ছি বা ছবি তুলছি, তখন তো আমি ছিলামই না। না আসলে আমার যেটা মনে হয়েছে যে ওদের একটু প্রোফাইলটা ভালো, রিচ বেশি, তোকে হয়তো সেভাবে তোকে এরকম কিছুই না, আমার নিজেরই দোষ। মানে রোজ আমি ব্লগ করেছি, তুমি দেখবে যে ব্লগের মধ্যে ওরাই বলছে যে কখন আসবি তুই, ঠিক আছে কখন তুই তাহলে একসাথে ছবি তুলতে পারি, ওরা নিজেরাই অ্যাপ্রোচ করে। আমার হচ্ছে কাজটা আগে করে নিই, তারপর বাকি সব, ওইটার চক্করে আবার ছবিটা তোলা হয় না, আমারই দোষ আছে, এটা আমি স্বীকার না। এটা একটা ভালো কাজ করলাম, এই পডকাস্টটার দেখানো যেদিনকে শুরু হবে তারপর থেকে হয়তো তোর ছবি রোজ ছাড়ছে, মিষ্টি দুষ্টু রোজ ছবি ছাড়ছে। না না, এটা তো আমারই দোষ ছিল না, ওদের তো কোনো ফ্যাক্টর নেই, ওরা নিজেরাই বলে যে ছবি তুলতে এই কর ওই কর, তারপর মানে ওরা নিজেরাই বলে, কিন্তু আমি এই গাফিলতি, এই কন্টেন্ট বানাতে চলে যাই যখন হচ্ছে ছবির ব্যাপার আসে, আমি কাজটা আগে করে নিই, তারপর তো এগুলো হতেই থাকবে, সবসময় তো আছি বন্ধুরা একসাথে। একদম না, আমি এটা জাস্ট একটা যোগ করলাম। প্রীতিশ, দুষ্টু মিষ্টু, গৌরব, কেউ খারাপ ভাবিস না আমাকে। আচ্ছা, তোর স্ক্রিপ্ট তুই নিজে করিস, তুই বললি শুরুতে। হ্যাঁ, মানে এই স্ক্রিপ্টের ভাবনা তো কিভাবে আসার, কিভাবে লিখিস? স্ক্রিপ্টটা হচ্ছে সব, এক মিনিট, আমি একটু চাপিয়ে তোকে সুবিধা দিচ্ছি করার জন্য। তোর কন্টেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টটাই তুই ভাবিস কেন? অনেকে তো কমেডি করে, অনেকে ডুয়েল ভার্সন করে, মানে ডবল ক্যারেক্টার প্লে করে। তুই তোর যেটা সিম্প্যাথি গ্রো করার ব্যাপার, এটাকে একটা চালাকি নাকি? না দেখো, আমি সব রকম করেছি, তুমি যদি আমার আইডিতে ঘুরে দেখো, আমি কমেডিও করেছি। ঘোরা হয়ে গেছে, প্রচুর ঘুরেছি, শুধু বেদনা দুঃখ যন্ত্রণা ছাড়া কিচ্ছু নেই। কমেডিও করেছি, আমি কমেডি, তার কমেডি নিয়ে একটা আছে, ওই পুজোর একটা কন্টেন্ট কমেডি, ওটা দেখা হয়ে গেছে ওই আমার। তার আগেই অনেক, মানে তুমি যদি নিচের দিকে দেখো, ওই ধরো আমি মাও হয়েছি, বাবাও হয়েছি, আমি দেখেছি ওটা, আমি সেটাও দেখেছি। হ্যাঁ, মানুষ হচ্ছে আমাকে ওই রূপে। হ্যাঁ, কমেডি তোর একটা ওই যে ওটা হচ্ছে কি জানো, জামাইকে নিয়ে একটা, জামাই, হ্যাঁ ওটা কমেডি। কিন্তু ম্যাক্সিমাম ওটা যদি বাদ দিই, ম্যাক্সিমাম তোর ক্ষেত্রে এই যে চরিত্রগুলো সব ক্ষেত্রে একটা মনে হয় না, একটা সিম্প্যাথি খাওয়া, একটা মানুষের মধ্যে একটা মায়া তৈরি করা, এটা একটা পলিসি তোর নাকি? আমার কেমন আছে যে সিম্প্যাথির জন্য না, আমার পলিসি কি তোর এটা? না, আমার আছে যে ইমোশনের সাথে কানেক্ট করবো মানুষের, মানে আমার সিম্প্যাথির জন্য না। আমার যদি পছন্দ হয় স্ক্রিপ্ট, তাহলে আমি সেটা করবো। আমার যদি পছন্দ না হয়, তাহলে আমি যতই সিম্প্যাথি হোক, যতই ভিউজ হোক, আমি বললাম না, আমি ওটা করবো না। ওই জন্যই আমি করি, আর কিছুই না। আর হচ্ছে কন্টেন্ট আমার যেটা পছন্দ হলো করলাম, আমি নিজে লিখি, তারপর ধরো নিজে কোনো একটা হোয়াটসঅ্যাপে কোনো কেউ স্টোরি দিয়েছে, সেখান থেকে আমি দেখলাম যে এর লাইফ এরকম চলছে, বাকিরা তো রিলেট করেই যাবে, এরকম একটা ফ্যাক্টর আছে। না, কিন্তু তুই দেখে দেখে ব্যর্থ চরিত্রগুলো নিস কেন? যেমন পৃথ্বীর সাথে তুই যে চরিত্রটা করলি, পৃথ্বী সাকসেস, তুই ব্যর্থ ক্যারেক্টার। আরেকটা দেখলাম যেটা হচ্ছে শেষ পাতা, সেখানেও তুই ব্যর্থ। যাই ওটা মেন কথা, মানে হয় না যে ওই কোনো একটা অ্যাক্টরকে এইটাতেই যায়, যেমন জন আব্রাহামকে নাও মারামারিতেই যাবে, ঠিক আছে, আমাকেও একটুখানি দুঃখী মানুষ পছন্দ করে, আমার হাসির পেছনেও ভাবে যে কোনো একটা, আমি যদি হাসি তাও ভাবে যে কিছু একটা কষ্ট আছে ওর ভেতরে, তো এই জন্য এটা তোর একটা ছকও বলা যায়। ছক, কারণ পৃথ্বী মেন ক্যারেক্টার করছে, তুই দুঃখী ক্যারেক্টার করলি, কিন্তু মানুষ তোকে পছন্দ করলো। না 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 না, হ্যাঁ করেছে, ও যেটা করছে, ওর অ্যাক্টিং সত্যি বলতে আমি প্রথম দিন যখন দেখেছি, ওর অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। মানে ওকে দেখতে তো সুন্দর, তো স্বাভাবিক, একদম ফসার মধ্যে দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, তো ওকে মানুষ একটা মানে লাভেবল ক্যারেক্টার হিসেবে পছন্দ করে, আমাকে হচ্ছে দুঃখী হিসাবে, আমার অডিয়েন্স দুঃখী হিসাবে পছন্দ করে। সেই জন্য আমরা এইভাবে হচ্ছে সেট করি যে আমি দুঃখী হচ্ছি, তুমি এরকম হও, এইভাবে আমরা জিনিসটাকে সেট করি। যাক পৃথ্বী, আমি কিন্তু তোর সাথে সানি কোনো ঝামেলা বাঁধাচ্ছি না, আমি বাঁধাতে দেবো না। তোরা কিন্তু প্রচুর কন্টেন্ট করবি একসাথে, ঝামেলা কিন্তু বাঁধাচ্ছি না। কিন্তু বলতে চাইছি যে আমরা দেখলাম আমাদের বন্ধু বান্ধব ক্ষেত্রে, বিশেষ করে বুলেট গ্যাং ভাইবসের প্রত্যেকের টিম, আমাদের বুবাই আছে, সন্তু আছে, দয়াল আছে, প্রত্যেকটা টিম, অনেকে, শ্রীরাম, প্রদীপ, আমাদের বুলেট পর্যন্ত বলে সানি এই যে চরিত্রগুলো করে সেখানে সবটাই ব্যর্থ, মানে ব্যর্থ প্রেমিক, ব্যর্থ ভাই, ব্যর্থ বাবা, মানে সব ব্যর্থ। একটা সিম্প্যাথি গ্রো করা একটা ক্যারেক্টার, নজরুল সিদ্দিকী বা মানে পরেশ রাওয়াল বা রঞ্জিত মল্লিক, হয় না যে ভালো বাবা, ভালো কাকা, ভালো মাস্টারমশাই, একটা গুড ইমেজ, এই যে ক্যারেক্টারগুলো করা, এটা ভাবলাম তোর ছক, তুই তো বলে দিলি ছক না। এই যে রিসেন্টলি একটা কন্টেন্ট করেছি, ওটা তো আপলোড যাচ্ছে, ওটাই আমার এরকম আছে যে আমি ওই খারাপ স্বামী, ঠিক আছে, আমি মারধরও করেছি, মানে আমার সিম্পাথির কোনো ব্যাপার নেই, আমাকে অডিয়েন্স কিন্তু ওটাই ভাববে যে এ কি বাজে ছেলে, ঠিক আছে, এ খুব খারাপ ছেলে, কিন্তু আমি জাস্ট অ্যাক্টিংটা, যে অ্যাক্টিং এর চরিত্রটা আমার ভালো আছে, তো আমি ওটা করতে চাই, স্কোপ আছে এখানটায়, যে মানুষ দেখতে পারবে যে এটাও পারে, আমি পারি এরকম বলছি না, জাস্ট আমি চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস আমি শিখি, চেষ্টা করি এর ওর থেকে নিয়ে, ঠিক আছে, আমি তুমি ধরো ওই মিষ্টুর থেকে আমি অনেক কিছু শিখি, পৃথ্বীদাস থেকে অনেক কিছু শিখি, ওদের থেকে আমি শিখি লাইক
ন্যাচারালিটিটা, ঠিক আছে, আমি না ন্যাচারাল জিনিসটা আমি খুব কম পারি, তো ওদের থেকে আমি এই ন্যাচারালিটিটা অনেক কিছু শিখি, ওরা আমাকে শেখায় রোজ। তারপর তো আমাকে মোটিভেট করে ব্লগও ছাড়াচ্ছে, এখন তো রিসেন্টলি মিষ্টু আর প্রীতিশদা আমাকে এই ব্লগও ছাড়াচ্ছে মোটিভেট করে যে তুই এগুলো কর, তুই এটা করছিস তো তোর পরবর্তীকালে এইটা গ্রো হয়ে গেলে না অনেক তোর লাভ হবে। তো এইগুলো বলে বলে আমাকে এইগুলো করাচ্ছে, আমি রোজ এই আজকে 3টে ব্লগ ছেড়ে দিয়েছি, মানে ভিডিও ছেড়ে দিয়েছি। দীঘাতে আমরা একটা ব্লগ দেখলাম তোরা মিষ্টু নাচ দেখলাম হাফ প্যান্ট পরে। হ্যাঁ, এইটা কি হ্যালো হয়ে নাকি? হ্যাঁ, না 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 না, কোনো কিছু হ্যালু হ্যালু কিচ্ছু না। এরম তার কাটলো কেন যে এত তোরা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হাফ প্যান্ট পরে নাচছিস ওখানে? আমি এরকমই, মানে নাচার সময় আমি এরকম নাচতেই পারি, সেটা মানে পোস্ট হলো কেন? পোস্ট হয়েও গেছে, হ্যাঁ, আমি আরেকবার করে দেবো। মানে পুরোটাই পাবলিসিটি, তাই তো? না পাবলিসিটি না, ওটা হচ্ছে নেচেছি ছেড়ে দিলে। আমি মানে কোনো একটা অকেশনে গেলে এরকমই করি, মানে রাতের বেলা এটা আমার হবেই, এটা নেসেসারি যে এ নাচ গান হবে, এটা নিয়ে ভাল লাগে, ওটাই আর কি, যেমন ভাবেই হোক ভাল লাগে। এই দীঘাতে গেলি, প্রচুর ক্যারেক্টার, দীঘা নিয়ে বেশি প্রসঙ্গ উঠছে কেন, এখন একটা হট কেক তো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টু, পৃথ্বী, তুই, গৌরব সব আউট অফ কার সাথে চলে যাচ্ছে। তাহলে কার সাথে কার প্রেম হলো? কার সাথে কার প্রেম হলো মেরেছে বলছি, কার সাথে কার হয়নি, কার সাথে কিছু হয়নি? না না, প্রেম ট্রেম হয়নি, আমরা খুব ভালো বন্ধু, মানে আচ্ছা, বাহ, আমাদের ভালো মধ্যে এটা। বন্ডিংটা এত ভালো না যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জানে যে আমরা এরকম হয়তো কথা বলি, ইয়ার্কি মেরে দুটো কথা বলি, কিন্তু আমাদের প্রেম ভালোবাসা এরকম কোনো ইয়ে নেই। হ্যাঁ, ভালোবাসা অ্যাজ এ বন্ধু সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু প্রেম ট্রেমের দিক থেকে কোনো কিছু নেই, ওটা সবার বাইরের দিকে আছে। কেন, তুই কি রোমান্টিক নয়? আমি রোমান্টিক সিরিয়াসলি। কতগুলো প্রেম করেছিস আপাতত? কিন্তু ব্যর্থ, বললাম না, ব্যর্থ প্রেম আবার? সেই যে ওই যে ব্যর্থর কারণটা বলতে পারো তুমি, এটা যে আমি ব্যর্থ এই জন্যই, আমার প্রত্যেকটা চরিত্র ব্যর্থ হয় কারণ আমার জীবনে ধোঁকা অনেক হয়েছে। প্রচুর ধোঁকা খেয়েছিস? মানে প্রচুর বলতে কি, মানে একটা দুটোই খেয়েছি, ওটাই অনেক ভাবে খেয়েছি, ঠিক আছে। তো এটা বলতে পারো, একটা আমার সম্পর্ক ছিল তো ওটাই খেয়েছিলাম, তো আরেকটাও ছিল ওটাও খেয়েছিলাম। মানে আমি চেষ্টা করেছি যে ঠিকঠাকভাবে রাখার, কিন্তু হয়নি, হয় না। এখন আমি এরকম চাই না যে মানুষটার খারাপ হোক, মানুষটার অবশ্যই ভালো হোক, আমি এটাই চাইবো যে মানুষটা তার লাইফে অনেক ভালো কিছু করুক, আর এটাই আমি চাইবো, তার খারাপ আমি কখনোই চাই না, কিন্তু ঠিক আছে হয়ে যায়, আর পরবর্তীকালে আমি চাই একটা ভালো মানুষ আসুক আমার জীবনে, আর কিচ্ছু না। না, আমি চাই আবার ধোঁকা খা, কারণ ধোঁকা না খেলে কিন্তু সানি ভালো কন্টেন্ট লিখতে পারে না। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আবার কি ধোঁকা খাবি, তাই তো? তাহলে আরেকটা প্রেম করি তাড়াতাড়ি, এই সপ্তাহে প্রেম করে পরের সপ্তাহে ধোঁকা খাই। না, ধোঁকা তো এভাবে আসে না, কারণ যেটা হচ্ছে মেন বিষয়, তুই রোমান্টিক বলছিস, তুই ভালো বন্ধু বলছিস, আবার বলছিস আমি জীবনে এত ধোঁকা খেয়েছি বলেই কিন্তু আমি কন্টেন্টগুলো করতে পারি। এটা কিন্তু ঘটনা, শিল্পী জীবনে যদি কেউ ধোঁকা না খায়, মন যদি না ভাঙে, তাহলে সে কিন্তু ভালো কাজ করাটা ইন্সপিরেশন পায় না। না, যে যত হচ্ছে কষ্ট পেয়েছে, আমার মনে হয় যেমন আমার ভেতরে যতগুলো কষ্ট আছে, ইমোশনস আছে, হাসিটা সবার ভেতরেই থাকে, সবাই হেসে দিতে পারবে, সবাই আনন্দ করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, কমেডি করা খুব কঠিন, আমি এটাও বলছি, কিন্তু হাসিটা সবার ভেতরে আছে। আমি যদি এখন বলি কি আমি একটা এরকম দাঁত বার করে দিতে পারবো, কিন্তু ওই কষ্ট ইমোশনটা ওটা কিন্তু সহজে আসে। আমি এখন হ্যাঁ মুখটা এরকম করতেই পারি, কিন্তু ওই ইমোশনটা ভেতর থেকে আসবে না। তো যার যত হচ্ছে বলে না তেপেছে, মানে পুড়েছে, তুমি যেটা আমাকে আগের দিন বলছিলে, যে যত পুড়েছে সে তত শিখেছে, আর তার অ্যাক্টিং এর দিক থেকে আরো ইমপ্রুভ করে, কারণ যত কষ্ট পেয়েছো তত ইমোশন, আর তত মানুষের সাথে তুমি ইমোশনালি কানেক্ট হতে পারবে, যত তোমার ইমোশনস থাকবে, এটাই হলো ব্যাপার। তুই সোশ্যাল নাকি স্বার্থপর? সোশ্যাল নাকি স্বার্থপর মানে হচ্ছে, মানে তুই মানুষের কথা ভাবিস নাকি নিজের কথা ভাবিস? আমি মানে কিছুই ভাবিস না? আমি সত্যি বলতে মানুষের বিষয়ে ভাবি না, আমি ভালো ভাবি না, খারাপও ভাবি না, আমি নিজের বিষয়ে ভাবি। মানে আমি ওভার থিঙ্ক করি এরকম যে মানুষের সামনে আমি কেমন ইয়ে করছি, সবই আমাকে নিয়ে চলে, আমি কাউকে নিয়ে কিছু ভাবি না। না, তুই এটা আমি তোকে বোঝাতে পারলাম। আমি বলতে তুই সোশ্যাল না আনসোশ্যাল, মানে তুই মানুষের কথা ভাবিস না। হ্যাঁ, তুই বলি আমি ভাবতেই পারি, আমি কন্টেন্টের মাধ্যমে ভাবছি, আমার কন্ট্রিবিউশন কন্টেন্ট, সেই কন্টেন্টের মাধ্যমে দর্শক ভালো লাগছে, ইয়ং জেনারেশন ভালো লাগছে, বা অনেক বয়সের দর্শকদের ভালো লাগছে, এটা আমার কন্ট্রিবিউশন। সোশ্যাল মানে আমাকে সমাজসেবা করতে হবে, 5টা ডগিকে খাওয়াতে হবে, 5টা গরিব মানুষকে সাহায্য করতে হবে, আমি তোকে এইটা বলতে চাই। আচ্ছা, এইটা তো আমার অবশ্যই, এটা আমার সেই কবে থেকে যখন আমি কন্টেন্ট শুরু করি তখন থেকে আমার মাথায় চলে যে আমার পরবর্তীকালে যখন আমি একটা ঠিকঠাক ইনকাম করব, তখন যাতে নিজের ফ্যামিলির সাথে আমি রাস্তার ডগিসদের খাওয়াতে পারি। এমন না যে একদিন খাওয়ালাম পরের দিন চলে গেলাম, সেটা কোনো আমার লাভ নেই। আমি এটা ভেবে রেখেছি, মানে ফিক্সড ভাবতে হবে, লং টার্ম ভাবতে হবে। তো ওই পাড়ার বা ওই এরিয়ার যে কটা ডগিস আছে সবাইকে আমি দেখভাল করব, খাওয়াবো, বা আলাদা একটা কমিউনিটিই থাকবে ওদের জন্য, যে ওদের দেখভাল করবে। তারপর হচ্ছে মানুষদের জন্য যারা হচ্ছে রোজ কষ্ট পাচ্ছে রাস্তায় রাস্তায়, তো তাদের জন্য আমি কিছু একটা করব। তো আমার এটা একটা ইচ্ছা আছে, তো সেই জন্যই। আর তাহলে তাড়াতাড়ি তোমরা ইয়ে করে দাও,
ফলো করে দাও বেশি করে, যাতে এটা পূরণ হয়ে যায় তাড়াতাড়ি। তোর কন্টেন্ট এত কম কেন? কন্টেন্ট কম কেন? হুম, কম লাগে। হ্যাঁ কম লাগে, তোর কন্টেন্ট তো অনেক বাদে বাদে আসে। হ্যাঁ, একটা কারণ আছে, আমি প্রত্যেকটা কন্টেন্টের আগে না খুব প্র্যাকটিস করে নিই, ওই প্র্যাকটিসটা আমার সময়টা যায়। মানে ধরো আমি প্রথম দিন স্ক্রিপ্ট নিয়ে ভাবছি, স্ক্রিপ্টের দিনই আমি রিহার্সালও করি, ঠিক আছে, তার পরের দিন আবার ওই একই জিনিসে আমি রিহার্সাল করি, যতক্ষণ না আমার মানে মাথায় গেঁথে যাচ্ছে। আমি জাস্ট লাইন বলছি এরকম না যে লাইন আসলে আমি বলে দিলাম, এরকম নয়। আমি এরকমভাবে দেখি যে লাইনটা আমি পুরো ঝাড়া মুখস্থ করে ফেলেছি, আমার মাথায় চলছে, এবার ইমোশন নিয়ে কাজ করি পরের দিন, কারণ প্রথম দিন হচ্ছে সেট হয়ে যায় মাথায়, সাবকনসিয়াস মাইন্ডে, তারপর আমি এবার ইমোশন নিয়ে কাজ করছি পরের দিন। তো এইভাবে আমি জিনিসটাকে করতে করতে তারপর পরের দিন আবার এডিট করলাম, এই করতে করতে 1-2 দিন তো বেরিয়ে যায়। এখন আবার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। না যেমন হয় না যে ফেসবুকে ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া, রিল বানানো, রেগুলার কন্টেন্ট আসা, ব্লগ আসা, সেগুলো তোর ক্ষেত্রে কম। হ্যাঁ, কারণ এটা কি কারণ এইটাই? একটা কন্টেন্টের পেছনে তো অনেক সময় যাচ্ছে। এই রিলস বানানো বা ব্লগস বানানো, সেটা আমার করা উচিত ছিল, আমার মনে হয় এই কদিন আগে পর্যন্ত আমার করা উচিত ছিল, কিন্তু আমি করিনি। এটা আমারই একটা বলতে পারো খারাপ দিক। আমি দীঘা ভাইবস, মন্দারমণি ভাইবস, হ্যাঁ মন্দারমণি গিয়ে ওটা সবাই মিলে তোকে আরো বেশি বুস্ট করেছে। স্পেশালি তো আমাকে মিষ্টু জোরজবস্তি থ্যাঙ্কস বল, পিতৃষকে মিষ্টুকে গৌরবকে থ্যাঙ্কস বল। থ্যাঙ্ক ইউ। আমি আজকে মেসেজ করেছিলাম ওদের যে আমাকে মোটিভেট করলি, দেখ 7টা ভিডিও ছেড়ে দিয়েছি, থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউটা বলি না, ওটা ফর্মালিটি হয়ে যাচ্ছে, কিন্তু না সত্যি ওইটা না করলে আমি হয়তো এখনো বসে থাকতাম, আমিও ওইগুলো করতাম না। ওগুলো করা উচিত, আমার ওটাও ভাবতে হবে যে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আমাকে ছাড়তে হবে আস্তে আস্তে, না হলে কখনোই হবে না। সব প্ল্যাটফর্মে আমাকে ছড়াতে হবে, আর একটা ইনস্টাগ্রামের মধ্যে আমি ভরসা করে থাকলাম, কখনোই ওটা চলবে না। তো সেটা আমি আস্তে আস্তে করছি। এখন কত ইনকাম করিস কন্টেন্ট থেকে কত ইনকাম করিস? সেমন কিছু লজ্জা কি আছে, ভয় কি আছে? আমরা তো টাকা নিয়ে নেবো নাকি? ভয় লজ্জা কিছুই না, কতই বা হবে, সেমন কিছুই না। যদি করতাম খুব বেশি বা হালকার মধ্যে করতাম তবুও বলা যেত, বা মিডিয়ামের মধ্যে করতাম, কিন্তু এখন হচ্ছে লুকাই। তো তোদের মধ্যে সবথেকে বেশি ইনকাম কে করে? পৃথ্বীশ, মিষ্টু না তুই? মিষ্টু তুই করিস, আমি তোর ওপর আমি পুরো এইটুকু কনফিডেন্স আছে, ঠিক আছে, তুই করিস, আর কেউ করতে পারবে না আমাদের মধ্যে বেশি। না আমি কেন বলছি, কালকে আমার সঙ্গে দুটোই করে, কালকে আমার সাথে পৃথ্বীশের কথা হয়েছে, পৃথ্বীশও বারবার বলেছে অবশ্যই আসবে, মিষ্টু দুষ্টুকেও নিয়ে আসা হবে। তো আমার ইচ্ছা আছে আমি সবাইকে জিজ্ঞেস করবো, আগে বলবো যে আগের পডকাস্টে আর সানি এসেছিল, ওকে জিজ্ঞেস করেছি কে বেশি ইনকাম করে তোদের বন্ধুদের মধ্যে, কে সবথেকে কম করে। আমার নামই আছে সর্বপ্রথমে। আচ্ছা এই কন্টেন্ট মেকার বা ক্রিয়েটার এই প্রফেশন কতটা সিকিউর? কন্টেন্ট ক্রিয়েশনের দিকটা আমি যদি বলি, তবে প্রত্যেকটা জিনিসেরই তো ভালো খারাপ দিক আছে। তো যারা হচ্ছে সেই ভালো সাইডটা নিয়ে করে, ঠিক আছে, ভালোভাবে কন্টেন্টটা বানায়, তারা লং টার্মে এগিয়ে যেতে পারে আমার মনে হয়। আর যারা হচ্ছে একদিন উঠলে ফাঁস করে নেমে যায়, যারা হচ্ছে ফাঁস করে ভাইরাল হয় না, নাম উঠে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল, তাদের আমার মনে হয় যে সেটার থেকে বেটার যদি ট্যালেন্টের দমে হয়, ঠিক আছে, ট্যালেন্ট তো আর জন্ম হওয়ার পরে হয় না, ট্যালেন্টটা বিল্ড করতে হয়, ঠিক আছে। আমার হচ্ছে না আজকে কন্টেন্টটা ভিউজ, পরের দিন আমি ছেড়ে দিলাম, আমার ট্যালেন্ট নেই, এরকম না। ট্যালেন্ট হয় হচ্ছে সবসময় রোজ করে, যে আজকে হচ্ছে না পরের দিন আমি চেষ্টা করলাম, পরের দিন হচ্ছে না পরের দিন চেষ্টা করলাম, ঠিক আছে। এইভাবে আমার যে চেষ্টাটার মধ্যে আমি কিন্তু ইমপ্রুভ করছি, রোজ ইমপ্রুভ করছি। তো সেইভাবে চেষ্টা করতে করতে যে করে, তার লং টার্ম একটা অডিয়েন্স তৈরি হয়, অডিয়েন্সের সাথে একটা ইমোশনও তৈরি হয়। তো তারা হচ্ছে এগিয়ে যেতে পারে বা তারা সিকিউর হতে পারে পরবর্তীকালে গিয়ে। কিন্তু হ্যাঁ, একটা লাক ফ্যাক্টরও কাজ করে, কিন্তু হার্ডওয়ার্ক সেটাকেও বিট করে দেয়। তুই তো আবার দুঃখ মিয়া, হ্যাঁ তুই এত দুঃখ দেখাস, তোকে তো টাকা দেবে কি? তোকে তো দর্শক ভালোবাসে বেশি। আচ্ছা কত টাকা মানে ফার্স্ট এই কন্টেন্ট থেকে প্রথম টাকা কোন কন্টেন্টে পেয়েছিস? মানে কোন কাজে, কোন ব্র্যান্ড প্রমোশনে বা কোন কাজে? জাস্ট প্রমোশনে টাকা পাই, মানে কন্টেন্টে তো ইনস্টাগ্রামে টাকা হয় না, হলে খুব ভালো হতো, কিন্তু ওটা একটা প্রবলেম আছে আমাদের ইন্ডিয়াতে ইনস্টাগ্রামের বিষয়, ওটা অন্য একটা বিষয় আমরা একদিন আলোচনা করবো পডকাস্টে, যে কেন ইনস্টাগ্রাম ইন্ডিয়াতে এই বিষয়ে এখনো পর্যন্ত মার্কেট ওপেন করছে না, যেটা ফেসবুক করতে পারে, কখনো করতে পারে, ওদের কিপটেমি যখন দূর হবে। কিন্তু তার যদি বলো কি ছিল প্রশ্নটা? হ্যাঁ তুই তো প্রচুর ভুলো মানুষ। আমি বললাম যে ফার্স্ট টাকা কবে পেলি হাতে, টাকাটা দিয়ে কি করলি? টাকাটা দিয়ে আমি ভুলে গেছি লাস্ট কবে, মানে ফার্স্ট কবে টাকা পেয়েছি, কবে পেয়েছি, অনেক আগে পেয়েছিলাম, ঠিক আছে। তখন তোর তো কন্টেন্টে ব্র্যান্ড প্রমোশন প্রচুর, মাঝে মধ্যে করি, খুব বেশি তো করি না, ভগবান করুক, হোক আরো বেশি হোক, ঠিক আছে। কিন্তু প্রথম যখন আমি পেয়েছিলাম তখন মনে আমি কিছু একটা খেয়ে নিয়েছিলাম, ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম। সত্যি
তোর ভবিষ্যৎ কি পরিকল্পনা তাহলে? ভবিষ্যৎ হচ্ছে এই অভিনয় নিয়ে এগিয়ে যাওয়া, মানে অভিনয় আর হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে খুব ভালোভাবে কাজ করা। এমন নয় যে অ্যাভারেজ কাজ করলাম, খুব ভালোভাবে কাজ করা, রোজ নিজেকে ইমপ্রুভ করা। এখনও অনেক কিছু শিখতে হবে, আমাকে জানতে হবে সিনিয়র মানুষদের থেকে, তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে, শিখছি এখনও। তারপর যাতে আমি একটা সময় আসে যখন আমি ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে আমি চেষ্টা করবো, যে ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে বেঙ্গলির মধ্যে আমি থাকি, সেটার আমার একটা চেষ্টা আছে। সেটা আমি মানে একটুখানি ভদ্রভাবে বললাম, কিন্তু যদি ওইভাবে বলি যে আমি হতে চাই এরকমই। আচ্ছা, তোর হোম টাউন কোথায়? হ্যাঁ, হোম টাউন নবদ্বীপ। নবদ্বীপে? নবদ্বীপ। কোন পাড়ায় বাড়ি? ফুলবাগান, অ্যালান শিবতলা রোড। তোর পাড়ার লোকের কি রিয়াকশন তোকে নিয়ে? পাড়ার লোকের রিয়াকশন হচ্ছে বেরোলে অটোগ্রাফ চাই নাকি সেলফি তুলতে চাই, নাকি নাকি হয়তো কথাই বললো না, কোনটা? পাড়ার লোকের বলতে ওই সেলফির দিকটা যদি বলো, তাহলে পাড়ার বাচ্চারা একটুখানি ওরকম করে যে এই ভিডিও দেখলাম খুব ভালো লাগে, এই সেই, মানে পাড়ার যখন বেরোই। কালকে দেখছিলাম, হ্যাঁ, যখন আমাদের সামনে প্রশ্নপত্র নিয়ে কথাবার্তা ছিল, যখন আলোচনা হলো, যখন দেখলাম কিছু বাচ্চা দেখলাম, সানিদা সানিদা সানিদা, ওরাই। আচ্ছা, বড়রা কথা বলে না, হিংসা নাকি? না, বড়রা বলে, ভালো করে। বড়রা ফলোটা আমি জানি না, সবাই আমার ভিডিও দেখে, মানে পাড়ার যত লাইক কমেন্ট করে। হ্যাঁ, সবাই আমার ভিডিও দেখে, সবাই বলে যে খুব ভালো হচ্ছে কন্টেন্টগুলো, এইভাবেই করতে থাক। তারপর সবার শেষে ইনকামটা জিজ্ঞেস করে নেয়, আর আমি লুকিয়ে দিই, আমি বলি না। তো হ্যাঁ, একটা যখন আমার ঠিকঠাক ইনকাম হয়ে যাবে, তখন আমি মানুষকে হয়তো বলতে পারবো, নাও বলবো, আমি লুকিয়ে রাখি। ইনকাম জিনিসটা না লুকিয়ে রাখা উচিত, কারণ মানুষ না জাজ করে ইনকাম জিনিসটা দিয়ে, ঠিক আছে? মানে তোমার কত ইনকাম সেটা দিয়ে সবসময় মানুষ আমাকে জাজ করবে, সেই জন্য আমি না বলাই বেটার প্রিফার করি। না, তুই অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার, যেমন আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু আছে, অনেকেই আছে, বঙ্গাই কিরণ আছে, আলটিমেট মোটিভেশনের সুজা নীলদা আছে, স্যান্ডির কথা বাদ দিয়ে দিলাম, অনেকেই আছে। তারা তো সব 4 চাকা ছাড়া, আইফোন ছাড়া, দামি ব্র্যান্ডের ড্রেস ছাড়া চলে না। তুই এসবগুলো সব করিস না কেন? না দেখো, আমি এখনো পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছাইনি। ওরা যেই পর্যায়ে আছে, ওরা হচ্ছে বেঙ্গলের বেস্ট। আশা করি আমার অডিয়েন্স বা ভগবানের আশীর্বাদে কখনো আমি ওই পর্যায়ে যেতে পারবো, ঠিক আছে? ওটা একটা ড্রিম, আমার জন্য একটা ড্রিম, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা ড্রিম। তো আমি জাস্ট এখন চেষ্টা করছি যে ভালো কাজ দিয়ে যাতে সেই জায়গায় আমি পৌঁছাতে পারি। যখন ওই জায়গায় পৌঁছাতে পারবো, তখন আমি হচ্ছে ওরকম অত, হ্যাঁ অবশ্যই গাড়ি নিয়ে ঘুরবো, ইচ্ছা আছে। তাহলে পৌঁছানোর জন্য তো নিজেকে তৈরি করতে হবে, সেটা তুই কিভাবে নিজেকে তৈরি করছিস? তোর ভোকাল ট্রেনিং বল, বা অ্যাক্টিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য সেটা তুই কি করছিস? আচ্ছা, কিছু জিনিস আছে, বলি তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই বলবি। আমি ধরো ভয়েসের জন্য সকালবেলা বা যখনই আমি সময় পাই, আমি এমন ধরি না যে এই সকালবেলা উঠেই আমি দিতে হচ্ছে, এরকম আমি ধরি না। এটা ধরাও উচিত, কিন্তু আমি ধরি না, কারণ আমি খুব মানে অ্যাভেলেবেল টাইমে চলি, ঠিক আছে? তো আমি যখনই সময় পাই, আমি গলার একটা রিয়াজ করি। মানে তুই তার কাটা আছিস? হ্যাঁ, মানে খুব তার কাটা, আমি সময় মানে খুব এদিক ওদিক করে ফেলি, ঠিক আছে? তো ওটা আছে একটা, ওটার জন্য ওটাও ভালো একটা পজিটিভ দিক। লাইক আমার এডিটিং যে ধরো রাতের বেলা চলছে, আমি সকালবেলা তো উঠতে পারবো না, ঠিক আছে? মানে ওই এডিটিং করতে করতে মোটামুটি তার কেটেই যায়, তার আর বেঁচে থাকে না। তো ওটাই আছে। আর কি বলছিলাম জানি, ওই ভোকালের যে ভয়েসের একটা, এটা আশেপাশে বাড়ির লোক কিছু বলে না? বাড়ির লোক সয়ে নিয়েছে, মানে পাড়ার লোক সয়ে নিয়েছে, ভেবে নিয়েছে ও হয়ে গেছে, মাথা পাগল আছে নাকি? পাগল টাগল আছে, ছেড়ে দিই, কিছু করার নেই, ঠিক আছে? তারপর এই পাড়ার চাঁদাটা দিয়ে দিলেই হয় রাশের সময়। আচ্ছা, ওইটুকুই ওরা ভেবে নেয়। না, মেন কথা ওরা জানে, প্রত্যেকটা মানুষ জানে যে আমি এই কাজটা করছি বা কন্টেন্ট ক্রিয়েশন করি, আর ভালো কাজ করি, এইটুকু জানে। নিজের তারিফ করছি, তবু আমি করি। নিজেকে তুই 10-এ কত দিবি? 10-এ আপাতত যা করেছিস? 2, 3। 2-3 মানে ব্যাপারটা কি? 3। 2টা কেন, 3টা কেন? 2টা মাথায় অটোমেটিক আসলে, জানি না কেন, কিন্তু 3 দেবো, কারণ 3টের একটা কারণ আছে। কারণটা কি ব্যাখ্যা কর আমাদের। 3-এর কারণ হচ্ছে, আমি আমার ভয়েসের দিক থেকে, অ্যাক্টিংয়ের দিক থেকে, স্টোরির দিক থেকে, 3টে জিনিস থেকে আমি একটুখানি নিজেকে ইমপ্রুভ করেছি, মানে একটু করে ইমপ্রুভ করেছি এই 1-2 বছর, 3 বছর, 4 বছরে যতটা পেরেছি। তো নিজের থেকেই করেছি। আর এখন আমার অনেক কিছু ইমপ্রুভ করার আছে, আমি চাই সেগুলো ইমপ্রুভ করতে, আর সেটা এখনও চলছে। সেই জন্য আমি 3 দেবো। যখন আমি মনে হবে যে আমি সেই জায়গায় পৌঁছে গেছি, তখন আমি নিজেকে হয়তো 7-8 দেবো, তার বেশি দেবো না। তার বেশি তখন দেবো যখন হচ্ছে বাড়ির সামনে শাহরুখ খানের মতো ওই লোকজন আসবে জন্মদিনের সময়। না, তোকে আমি 1.5 দিলাম। হ্যাঁ, 1.5, মাত্র 1.5 দিলাম। কারণ হচ্ছে আমরা চাই সানি কন্টেন্ট করবে, কারোর সাথে মিশবে না, একটু যখনই মিশবে শো আপ করে বেরোবে। আচ্ছা, এই শো আপটা দরকার তো। শো আপ বলতে মানে একটুখানি সেজে গুজে? হ্যাঁ, 100%। না তো লোকে দাম দেবে কেন? হ্যাঁ,
বেরোই, তোকে দাম দেবে না? বেরোই মানে মাঝে মধ্যে বেরোই, খুব একটা তো বেরোই না, কারণ আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। সিম্পল যখন থাকবি লোকে মারিয়ে চলে যাবে, হয় এটা। সিম্পল থাকবি, একমাত্র খুব ক্লোজ যারা বন্ধু আছে তাদের কাছে সিম্পল থাকবি। এই জন্য তো মাইনাস কাটা গেছে 50, ওই সিম্পল ওই 2 থেকে 50 বাদ চলে গেছে সিম্পলিসিটির জন্য। হ্যাঁ 100%। কিন্তু একটা দিক দেখো, আমার ধরো অডিয়েন্স আমাকে ওই সিম্পলিসিটির মধ্যেই হচ্ছে পছন্দ করে, মানে ওই নর্মাল জামা, যেমন এটা পরে রয়েছে একটা সাধারণ জামা, খুব একটা স্টাইলিশ কিছু নেই, ঠিক আছে। যেমন একটা ডায়লগ ছিল আমার, ওই আমি হিরো না, আমার 6 প্যাক নেই, গাড়ি নেই, নাইট আউট নেই, তো ওই ওরকম টাইপের আমাকে হচ্ছে পছন্দ করে, সেই জন্য আমি তোকে ছোট্ট একটা রেফারেন্স দিই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, রঞ্জিত মল্লিক এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। রঞ্জিত মল্লিক যে হারে স্টার, যত পেমেন্ট নেয় একটা ছবির ক্ষেত্রে 10 লাখ 20 লাখ 15 লাখ বা 50 লাখ, আর সৌমিত্র একটি পার ডে আর্টিস্ট, ওনার টাকার প্রয়োজন, বাড়িতে অনেক প্রবলেম আছে, উনি পার ডে 30,000, শেষের দিকে 50,000 নিত 4 ঘন্টায়। কিন্তু রঞ্জিত মল্লিক যে টাকাটা পেমেন্ট নেয় তার থেকে অনেক বড় আর্টিস্ট সৌমিত্র চট্টোপাধ্যায়। তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যাভেলেবেল থাকতেন বলে ওনার কাজ প্রয়োজন, কাজ প্রচুর কাজ নিত, উনি এমনকি বিয়ে বাড়িতে লোকে বিয়ে বাড়িতেও যেত, তাহলে উনি অ্যাভেলেবেল, তাই পার ডে 30,000 50,000। এই কথাগুলো বলছি আমি প্রয়াত সৌমিত্র জেঠু, তার সম্পর্কে কখনোই ছোট করছি না, আমার অভিজ্ঞতাতে বুঝতে পেরেছি। কারণ রঞ্জিত মল্লিক যে স্টারটা হয়েছে নিজেকে স্টার করে রেখেছেন, সৌমিত্র জেঠুর প্রয়োজন ছিল কাজ করার, পার ডে কাজ করার, সেই কাজটা করার জন্য ওনাকে প্রচুর টাকা বা অর্থ ইনকাম করতে হয়েছে। তোর ক্ষেত্রটা এটা একই কথা, এরকমই যে একটু মানে সাধারণ থাকবি, কিন্তু নিজের দামটাও বাড়ানোর প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। তুই নতুন যারা প্রজন্ম, তুই তো নিজেও নতুন, যারা তোকে থেকেও শিখছে, পাড়ার বাচ্চারা বা অডিয়েন্সে যারা ছোটরা আছে, তাদেরকে কি বলবি, মানে কিভাবে নিজেকে তৈরি করতে বলি কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রে? এখন আমি তো মানে শেখার মধ্যে, মানে শেখানোর মধ্যে কাউকে, সেটার আন্দাজে তো আমি খুব ছোট, ঠিক আছে, বয়সের দিক থেকে, কিন্তু আমি জাস্ট বলতে পারি যে আমার জার্নি অনুযায়ী, যে আমিও একটা জার্নি করছি, তুমি একটা জার্নি করছো, তো আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত সবসময়, যে প্র্যাকটিস জিনিসটা একটা মানুষকে পারফেক্ট করে, আর কিছু এমন নেই যেটা তুমি হচ্ছে ট্যালেন্ট বলে কিছুই হয় না। আমার মনে হয় যে কেউ হচ্ছে, তুমি যদি ভাবো যে কেউ তোমার থেকে বেশি ট্যালেন্টেড, সেটা কখনো হয় না, ঠিক আছে। তুমি তোমার প্র্যাকটিস দিয়ে সেটাকে কিন্তু বিট করে দিতে পারো, সবসময় এটাই হয়, ঠিক আছে। তো নিজের প্র্যাকটিসের ওপর রোজ খেয়াল রাখো, যে যতটুকু তুমি টাইম পাচ্ছ দিনে, সেই টাইমটা তুমি প্র্যাকটিস করো। হ্যাঁ, কখনো এমন সময় আসবে যে তুমি প্র্যাকটিস করতে পারছো না, বা তোমার এরকম যাচ্ছে যে তুমি একটা ল্যাদ খেয়ে যাচ্ছ, তখন এরকম ভাববে না যে আমি করছি না, ভুল করছি, কিন্তু করবে। এরকম নয় যে তুমি ওইটুকু টাইম করোনি বলে বাকিটা টাইমও করছো না, তুমি ওই টাইমটা যতটুকু টাইম পাচ্ছ কাজে লাগাও আর প্র্যাকটিস করো, একদিন সব হয়ে যাবে। তো এটা আমি বললাম, সেটা আমার হচ্ছে বয়স খুব ছোট সেটা বলার জন্য। তো আমি জাস্ট আমার জার্নিটা বলছি, আমি কাউকে হচ্ছে মোটিভেশন দিতে পারবো না। আমি হ্যাঁ মোটিভেট হয়তো করতে পারবো, কারণ আমি করিও, কিন্তু অ্যাডভাইস বা সাজেশন ওই আন্দাজে আমি কিন্তু কাউকে দিচ্ছি না, ঠিক আছে। সেটা একটুখানি তোমরা বুঝে নিও। তোর কাছে কোনটা বেশি গুরুত্ব, পরিবার, সম্পর্ক, না কাজ, না বন্ধুরা? আমার কাছে হচ্ছে লাভ লাইফ, পরিবার আর হচ্ছে কাজ, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। লাভ লাইফ তো আমি হচ্ছে সেমন একটা ওয়ার্ক করে না, সেটা যদি ওয়ার্ক করে তাহলে আমার খুবই ভালো হয়, কারণ আমি সেটাকে খুব প্রায়োরিটি দিই। আর পরিবারকেও খুব আমি ভালোবাসি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আমি সময়টা খুব কম দিই, কারণ আমি ওটা হচ্ছে বাড়িতেই থাকি, তো আমি কি আর সময় দেবো এক্সট্রা, তো একসাথে থাকি, তো সেটা আমার পরিবার খুব ইম্পর্টেন্ট, সব থেকে ওপরে তো পরিবার। আর হচ্ছে আমার ওই ডগি যে আছে, ওটা হচ্ছে আমার সব থেকে ওপরে, এইগুলোর ওপরেও হচ্ছে ও। আর যদি বলো, হ্যাঁ কাজ, অবশ্যই কাজ, কারণ আমি সব মানে কাজের জন্য আমি পরিবারকে স্যাক্রিফাইস করতে পারবো না, পরিবারের জন্য আমি কাজকে স্যাক্রিফাইস করতে পারবো না, দুটোর জায়গায়, আলাদা আলাদা জায়গায়, কিন্তু ইম্পর্টেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডগি। শেষ করবো একটা খুব বিতর্কমূলক প্রশ্ন দিয়ে, এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যে একটা হিড়িক আছে, ফোন করলে ফোন না ধরা, হোয়াটসঅ্যাপে টেক্সট করলে না সিন করা, সিন করলে রিপ্লাই না দেওয়া, একটা ভাও খাওয়া, এটা কি দাম বাড়ানোর জন্য? এখন কেউ যদি সেটা দাম বাড়ানোর জন্য করে, তবে সেটা খুব খারাপ, কারণ প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক আছে। লাইক কেউ যদি ফোন ধরছে না নিজের দাম বাড়ানোর জন্য, সেটা খুব খারাপ। আর অনেকে এরকম হয় যে ফোনটা আমি ধরছি না, একটা কাজে আছি, এরকম বলে দিল, পরে করতে পারে, আমি পরে করছি, ঠিক আছে, তার একটা মানে কাজে আছি, জাস্ট আমি তো এই এখন পারছি না, ফ্লো চলে। এটা আমারও হয় পার্সোনালি, যে আমিও কোনো একটা কাজ করছি, আমি তখন কারোর ফোনটা ধরি না, তো সেইটার জন্য ঠিক আছে। কিন্তু কেউ যদি দাম বাড়ানোর জন্য করে, তাহলে সে হচ্ছে ডাম্বু বা বোকা, তাহলে তার তো কোনো ইয়েই নেই, এটাই আমি বলবো। শানিকে আমরা আবার আমাদের পডকাস্টে নিয়ে আসবো এবং অনেক কথা আরও জানবো, ওর আরও প্রোগ্রেস জানবো।
শানি, তোর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং তুই এত ক্যাজুয়াল কথা বললি। তোকে যেগুলো বললাম সবটাই তোর জন্য বললাম, বাকি সবটাই ভাববিস না যে তোকে অনেক চাপ দিয়ে কথা বলেছি। শানি অনেক প্রোগ্রেস করুক, আমাদের পডকাস্ট আপনারা দেখুন, এবং কেমন লাগছে শানির নিজস্ব যে প্রোফাইল আছে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ইউটিউব, সেখানেও কমেন্ট করবেন। আর আমাদের তো বুলেট গ্যাং ভাইবসে অলরেডি কমেন্ট করছেন আপনারা। ভালো লাগছে প্রত্যেকে, টাটা।